উঠতে উঠতে তো অনেক খিদে পেয়ে গেল। আমাকে কিছু খেতে হবে। আমি তো এখনো অনেক ছোট, তাই পরিশক্তি অর্জন করতে পারিনি, তাই জাদু করে খাবার আনতে পারবো না। তাহলে এখন আমি কি খাবো? ওই তো ওখানে অনেক ফলের দোকান দেখতে পাচ্ছি। যাই, ফলের দোকানদারদের কাছ থেকে কিছু ফল চেয়ে খাই। এরপর পরি ফলের দোকানদারের কাছে যায়। আঙ্কেল, আমার অনেক খিদে পেয়েছে। তোমার দোকানে তো অনেক ফল, আমাকে কিছু ফল দাও না খেতে। আমি তোকে আমার দোকানে ফল খেতে দিব, তার আগে আমাকে টাকা দিতে হবে। তুই কি টাকা এনেছিস? আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করে তোমাকে টাকা দিব? আমাকে টাকা ছাড়া একটা ফল খেতে দাও না আঙ্কেল। ইস, আমার দোকানের ফল মনে হয় বেশি হয়েছে। আমি যাকে তাকে ফল দিব কেন? হ্যাঁ, যা যা এখান থেকে। পরীরা আবার ফল খায় নাকি? হ্যাঁ, যত সব। যা তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। তোকে দেখে আবার অন্য পাখিরা ভয় পেয়ে আমার দোকানে ফল খেতে আসবে না। আঙ্কেল, আমাকে এভাবে দাঁড়িয়ে দিও না, দয়া করে একটু ফল খেতে দাও না। আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করে এখান থেকে চলে যাবি, নাকি আমার মার খাবি? হ্যাঁ, ফল না হয় আমাকে নাই খেতে দিবে, তাই বলে আমাকে এভাবে অপমান করে দাঁড়িয়ে দিবে? এত অহংকার থাকা ভালো নয় আঙ্কেল। কি তুই এখনো এখানে দাঁড়িয়ে আমাকে বড় বড় কথা শোনাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া। এরপর কালু কাক একটা লাঠি দিয়ে পরিকন্যাকে মারতে শুরু করে। আমার লাগছে, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। কি হয়েছে কালু দাদা, তুমি এভাবে পরীকে মারছো কেন? না হয় পরিকন্যা তোমার কাছে একটু ফল খেতে চেয়েছে, তাই বলে তাকে মারতে হবে? তোমারে কেমন ব্যবহার গো কালু দাদা? শোন টোনা, আমি তোর কাছে এখন ব্যবহার শিখবো নাকি? হ্যাঁ, আমি পরিকন্যাকে মেরেছি, বেশ করেছি। পরিকন্যা, তুমি কেঁদো না, তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে আমার দোকানের আম খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, যা, যত খুশি গিয়ে আম খাওয়া। এসেছে দয়া সাগর, তোর মতো গরিব পাখি এগুলোই করতে পারে, তার চেয়ে বেশি কিছু তোর কাছে আশা করা যায় না। এই করেই তো জীবনে কিছু করতে পারিসনি, আমাকে আবার জ্ঞান দিস? তোমার এত অহংকার, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে ফলের জন্য তুমি আমাকে এত অপমান করলে, সেই ফল তুমি বিক্রি করতে পারবে না, তোমার সব ফল পচে যাবে। এই বলে পরিকন্যা কালু কাকের দোকান থেকে টোনার দোকানে চলে যায়। এই না মা, তোমার যত ইচ্ছে আমার দোকানের আম খাও, আমি তোমাকে কিছুই বলবো না। তুমি অনেক ভালো আঙ্কেল, আর তোমার দোকানের আমগুলো অনেক মজার। তুমি যদি আমায় খেতে না দিতে, আমি বোধহয় খিদের জ্বালায় মরেই যেতাম। তুমি অনেক দয়ালু পাখি, তোমাকে অনেক ধন্যবাদ আমার খিদের জ্বালা মেটানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না, আমি জানি খিদের জ্বালা কেমন হয়। তোমার যখন খিদে পাবে আমার দোকানে এসো, আমি তোমাকে আমার দোকানের ফল খেতে দিব। ঠিক আছে, এবার আমি আসি। এরপর পরিকন্যা সেখান থেকে চলে যায়, আর টোনা আবার ফল বিক্রি করতে শুরু করে। টুনি, টুনি, এই নাও বাজার, আজ আমি অনেক ফল বিক্রি করেছি। ও মা, এই তো অনেক বাজার গো। তুমি এত বাজার না করে এনে কিছু টাকা তো ভবিষ্যতের জন্য জমাতে পারো, তাহলে বিপদে আপদে কাজে লাগাতে পারবে, বুঝেছো? ঠিক আছে বউ, এখন থেকে আমি কিছু টাকা রেখে দিব ভবিষ্যতের জন্য। এবার আমাকে খেতে দাও তো। এ কি কালু দাদা, তোমার দোকানে সব ফল তো পচে গেছে, তোমার দোকানের ফল কিনে নেওয়া যাবে না। এই তোরা কেউ কালু দাদার দোকানে ফল নিস না, পচা ফল খাইয়ে কালু দাদা বনে সব পাখিকে মারার ফোন দিয়ে আসছে। এরপর সব পাখি কালু কাকের দোকান থেকে টোনার দোকানে যায় ফল কিনতে। আর এ দেখে কালু কাক বলতে থাকে, আমার দোকানের সব ফল পচে গেল কি করে? এখন তো অনেক গরম, তাই বুঝি ফলগুলো পচে গেছে। আমি আবার নতুন করে ফল নিয়ে আসি। এরপর কালু কাক আবারও নতুন করে ফল নিয়ে আসে, আর আবারও ফলগুলো পচে যায়। এ কি, আমার দোকানে সব ফল তো আবার পচে গেছে। তাহলে কি পরিকন্যা দেয়া অভিশাপের কারণে এমনটা হচ্ছে? এভাবে চলতে থাকলে তো আমি গরিব পাখি হয়ে যাব, আর ওই টোনা ধনী পাখি হয়ে যাবে। এটা আমি কিছুতেই হতে দিব না।
কালু কাকের দোকানে সব ফল পচে যাওয়ার কারণে সব পাখিরা টোনার দোকান থেকে ফল কিনে নেয়। আর তা দেখে কালু কাক ভীষণ রেগে যায় আর কি করে টোনার ক্ষতি করবে সেটা ভাবতে থাকে। কালু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি বুদ্ধিটা কাজে লাগাতে পারলে টোনার ধনী পাখি হতে পারবে না। কি বুদ্ধি কাকুলি, আমাকে সব খুলে বলো। এরপর কাকুলি কালু কাককে তার বুদ্ধির কথা খুলে বলে। বাহ, এটা তো ভালো আইডিয়া। আমার তো মনেই ছিল না টোনা ওর আম গাছ থেকে আম পেড়ে সেগুলোই ফলের দোকানে বিক্রি করে। শয়তান টোনা, আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা তোকে ভালো করে বোঝাবো। এরপর কালু কাক ও কাকলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে এবং রাতে যখন সব পাখিরা ঘুমিয়ে পড়ে তখন কালু কাক টোনার আম গাছে বিষ মিশিয়ে দেয়। আর আম গাছে বিষ মিশিয়ে দেওয়ার কারণে আম গাছটি মরে যায়। টোনা, তুমি আজ এখনো ঘুমাচ্ছ? আমগুলো পেড়ে আনবে কখন? আর দোকানেই বা যাবে কখন? টুনি, আমি এখনই আম পেড়ে আনতে যাচ্ছি গো। তুমি আর চিৎকার করো না তো কানের কাছে। কি বললি টোনা? আমি চিৎকার করছি? এটা তুমি কি করে বলতে পারলে? বেলা অনেক হয়ে গেছে, তাই আমি তোমাকে জাগিয়ে দিলাম। আর উল্টে তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ো বলছি। টুনির এমন চেঁচামেচি শুনে টোনা আর শুয়ে থাকতে পারে না। বিছানা থেকে উঠে আম গাছের কাছে যায় আর সেখানে গিয়ে আম গাছ দেখে তো টোনা অবাক হয়ে যায়। এ কি, আমার এত বড় সর্বনাশ কে করলো? আম গাছটি মারা গেল কিভাবে? কাল তো ভালোই ছিল, তবে আজ মারা গেল কি করে? এখন আমি কোথা থেকে আম বিক্রি করব? আমাদের এই আম গাছটা ছাড়া যে আর কোনো ফলের গাছ নেই। টোনা তাদের আম গাছ দেখে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। এ কি টোনা, তুমি খালি হাতে ফিরে এলে কেন? আম কোথায়? তবে কি তুমি আম পেড়ে আনোনি? টুনি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। এরপর টোনা টুনিকে সবটা খুলে বলে। সব শুনে টুনি কাঁদতে থাকে। আর আম গাছটি না থাকার কারণে টোনা ও টুনি অনেক অভাবে পড়ে যায়। আর একদিন টোনা মন খারাপ করে বনে যেতে থাকে। এ কি, তুমি ফলের দোকানের সেই আঙ্কেলটা না? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ রে মা, আমি সেই আঙ্কেল। আমি অনেক কষ্টে আছি, তাই বনের দিকে কাজ খুঁজতে যাচ্ছিলাম। তুমি তো অনেক বড় হয়ে গেছো মা। কেন আঙ্কেল, কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো তো। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আমি এখন আমার পরিশক্তি পেয়ে গেছি। তোমাকে আমি সাহায্য করব। তুমি বাড়িতে ফিরে যাও আঙ্কেল। আমি জাদু শক্তি দিয়ে তোমাকে একটা সাহায্যকারী আমবাড়ি দিব। আর সেই সাহায্যকারী আমবাড়ি তোমার সব অভাব দূর করবে। তুমি যা চাইবে আমবাড়ি তোমাকে তাই দিবে। ঠিক আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এবার আসি। এরপর টোনা বাড়িতে ফিরে যায় আর গিয়ে দেখতে পায় সাহায্যকারী আমবাড়ি। টোনা, এই আমবাড়ি কোথা থেকে আসলো? কে দিল এই আমবাড়ি আমাদের? এরপর টোনা টুনিকে পরি সব কথা খুলে বলে। আর টোনা সাহায্যকারী আমবাড়ি থেকে যখন যেটা প্রয়োজন সেটাই চাইতো। আর সাহায্যকারী আমবাড়ি টোনা ও টুনিকে সেটা দিয়ে সাহায্য করত। আর এ কথা কালু কাক ও কাকুলি জেনে ফেলে এবং তাদের অনেক লোভ হয়। কালু, ওই টুনিরা নাকি একটা সাহায্যকারী আমবাড়ি পেয়েছে। আর সেই আমবাড়ি টুনিদের সাহায্য করে। তাদের আর কোনো অভাব নেই। তুমি একটা কাজ করো, টুনিদের ওই সাহায্যকারী আমবাড়িটা তুমি চুরি করে নিয়ে এসো। তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। ঠিক আছে বউ, তুমি কোনো চিন্তা করো না। এরপর কালু কাক টুনিদের সেই সাহায্যকারী আমবাড়িটা চুরি করতে যায়। এরপর কালু কাক যেই না সাহায্যকারী আমবাড়ির দিকে হাত বাড়ায় তখনই পরিকন্যা তা জানতে পেরে যায় আর কালু কাককে জাদু দিয়ে মেরে ফেলে। কালু কাক লোভের কারণে তার জীবন হারায় আর টোনা টুনি সাহায্যকারী আমবাড়ি পেয়ে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ডাব নাও ডাব, অনেক সুস্বাদু ডাব। নিয়ে যাও নিয়ে যাও, এসো এসো, সবাই এসো। এই গরমে যে একবার ডাব খাবে
সে বারবার চাইবে, এসো এসো। ও বাবা, বনে আজকাল প্রচুর গরম পড়েছে। ইগলি দিদি, একটা করে ডাব কত টাকা গো? একটা ডাব মাত্র 20 টাকা। দিদি, তাহলে আমাকে 5টা ডাব দাও তো। আর এই নাও 100 টাকা। দিদি, আমার খুবই পিপাসা পেয়েছে। এই ভর দুপুরে শহর থেকে আসলাম, তাড়াতাড়ি আমাকে একটা ডাব দাও তো। এই নাও টাকা। আর হ্যাঁ শোনো দিদি, কাল থেকে রোজ আমার বাড়িতে 5টা করে ডাব দিয়ে আসবে। বনে যা গরম পড়েছে, একবার এই ডাবের পানি খেয়েই গ্রীষ্মকাল পার করতে হবে। আসি দিদি, এবার আমি। 1 মাস থেকে বনে কাজ খুঁজছি, কিন্তু কেউ আমাকে কাজ দিচ্ছেই না। এবার কি করব? কি করে সংসার চালাবো? কি করে ছোট মেয়েটার মুখে খাবার তুলে দিব? কিছুই তো বুঝতে পারছি না। হে সৃষ্টিকর্তা, আমাকে একটা পথ দেখাও। তখনই টুনির চোখ যায় ডাবওয়ালি ইগলির দিকে। ইগলিকে দেখে টুনি বলতে থাকে, পেয়েছি বুদ্ধি। আমিও এই ইগলি দিদির মতো বনে বনে ডাব বিক্রি করব। বনে এখন অনেক গরম, এই সময় ডাবের ব্যবসা ধরলে প্রচুর ডাব বিক্রি হবে। কিন্তু আমার তো কোনো নারকেল গাছ নেই, তাহলে ডাব পাবো কোথায়? আরে, ইগলি দিদিরও তো কোনো নারকেল গাছ নেই, তাহলে ইগলি দিদি ডাব পায় কোথায়? যাই, আমি বরং দিদির কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আরে টুনিজি, তা কয়টা ডাব দিব তোকে বলতো? দিদি, আমি ডাব কিনতে আসিনি, আমি তোমার কাছে পরামর্শ চাইতে এসেছি। আসলে দিদি, 1 মাস থেকে বনে কাজ খুঁজছি, কিন্তু কেউ কাজ দেয়নি, তাই ভাবছি তোমার মতো বনে ডাব বিক্রি করব। আচ্ছা দিদি, তোমার তো কোনো নারকেল গাছ নেই, তাহলে তুমি ডাব কোথায় পাও? মানে ডাব কোথা থেকে কিনে আনো? আমাকে যদি দয়া করে বলতে তাহলে খুবই উপকার হতো। টুনির কথা শুনে ইগলি মনে মনে বলতে থাকে, আমি ডাব কোথা থেকে কিনে আনি সেটাই টুনিকে বলা যাবে না। এই টুনি যদি জানতে পারে তাহলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। এই টুনি বনে ডাব বিক্রি করলে তো আমার লাভ কমে যাবে। না না, একে কিছুতেই বলা যাবে না। কি ব্যাপার দিদি, কি ভাবছো বলো? কোথা থেকে ডাব কিনে আনো? কোথা থেকে কিনে আনি সেটা তোকে কেন বলবো? হ্যাঁ, গরমের কারণে এমনিতে আমার মাথা গরম হয়ে আছে। আমার সামনে থেকে সরে যা তো। আর একটা কথা বললে তোকে আক্রমণ করতে পিছপা হব না। একে তো গরিব খাত, তার উপর করবে ডাবের ব্যবসা। যা এখান থেকে, ডাবের ব্যবসা করার কোনো যোগ্যতা নেই তোর। দিদি, রাগ করো না, আমি তোমার ছোট বোনের মতো। বলো না দিদি। তুই সরবি নাকি আমার হাতে ঠাস ঠাস করে থাপ্পড় খাবি বলতো? ইগলির এমন কথায় টুনি ভয় পেয়ে যায়। টুনি আর কিছু না বলেই ইগলির সামন থেকে সরে দাঁড়ায়। ইগলি তার ঠেলা গাড়ি নিয়ে সামনের দিকে চলতে থাকে, আর টুনি কাঁদতে কাঁদতে বলে, সবাই স্বার্থপর, কেউ কাজ দিল না। একটা মুখের কথা বলতেও সবাই আমাকে অবহেলা করে। সৃষ্টিকর্তা, আর কষ্ট দিও না আমাকে। টুনি এভাবেই কাঁদতে কাঁদতে উড়ে চলে যায়। দূরের একটা গাছের ডালে বসে যজ্ঞ ইগলি আর টুনির সব কথা শোনে, আর হাসতে হাসতে একা একা বলে, আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। হা 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 হা। ইগলি, তুই যত ডাব কিনে ঘরে জমিয়ে রেখেছিস, আমি সেই সব ডাব চুরি করব, আর অন্য বনে গিয়ে বিক্রি বেশি দামে করব। আর আমার এই অসৎ কাজের বলি হবে বেচারি টুনি। যাই, বাড়িতে গিয়ে রাতের চুরির প্রস্তুতি নেই। যজ্ঞ চুপি চুপি ইগলির ঘরে প্রবেশ করে, আর ঘরে থাকা ডাবগুলো বস্তায় ভর্তি করে, আর বস্তায় ভর্তি করা ডাবগুলো নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। ঠিক তখনই টুনি ওর সামনে আসে। আরে যজ্ঞ দাদা, তুমি এত রাতে বাইরে কি করছো? আর তোমার পিঠে ওটা কিসের বস্তা? টুনি, তুই? আসলে আমার পিঠের বস্তা সবজি আছে রে। আমি বনে সবজির ব্যবসা করব, তো তাই আর কি বনের গভীর থেকে সবজি কিনে আনলাম। কিন্তু তুই এত রাতে বাইরে কেন? আসলে দাদা, কাজের খোঁজে পাশের বনে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলেছিলাম।
অনেক খোঁজার পর বনে প্রবেশ করতে পেরেছি। অনেক ক্লান্ত লাগছে দাদা, আমি আসি তবে। টুনি আর কিছু না বলেই নিজের ঘরে ফিরে যায়। এদিকে যজ্ঞ বস্তাটা নিয়ে পড়ে আর হাসতে হাসতে বলে, বোকা টুনি, বুঝতেই পারিনি যে আমি ডাব চুরি করেছি। হা 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 হা। টুনি, কালকে হবে তোর আসল খেলা। যাই, এই ডাবটা টুনির বাড়িতে রেখে আসি। বেচারি টুনি মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। যজ্ঞ ডাব নিয়ে উড়ে টুনির ঘরের সামনে আসে আর জানালা দিয়ে টুনির ঘরে প্রবেশ করে। যজ্ঞ ডাবটা টুনির ঘরের এক কোণে রেখে আবারও নিজের বাড়িতে চলে আসে। পরের দিন সকালে ইগলি ঘুম থেকে উঠে তার ঘরে ডাব না দেখে অনেক কাঁদতে থাকে। কি আমার ঘরের ডাবগুলো কোথায় গেল? কে চুরি করলো আমার ডাবগুলো? এখন আমি কি করে সংসার চালাবো? কে এত বড় সর্বনাশ করলো আমার? হে সৃষ্টিকর্তা, কে এত বড় সর্বনাশ করলো আমার? কি হয়েছে ইগলি দিদি, কাঁদছো কেন? আর আজ কি ডাব বিক্রি করতে যাবে না নাকি? কি করে যাবো রে যজ্ঞ? আমার ডাবগুলো সব চুরি হয়ে গিয়েছে। কে চুরি করেছে আমার জানা নেই। আমি জানি কে চুরি করেছে। কে চুরি করেছে বল আমাকে। আমি আজকে ওই চোরকে কঠোর শাস্তি দিব নিজ হাতে। চোর আর কেউ নয়, ওই গরিব টুনি। আমি আসার সময় ওর ঘরে একটা ডাব দেখে এসেছি। কি বললি? সত্যি? সেই জন্য টুনি কাল আমার কাছে ডাব সম্পর্কে জানতে এসেছিল। আমি ছাড়বো না ওকে। চল টুনির বাড়িতে চল। যজ্ঞ আর ইগলি রেগে টুনির বাড়িতে আসে। ইগলি টুনির ঘরে ডাবটা দেখে আরো দ্বিগুণ রেগে যায় আর বলতে থাকে, চোর টুনি, তোর পেটে পেটে এত বুদ্ধি! কাল সহজ সরল ভাবে ডাবের কথা জিজ্ঞাসা করে রাতে সব ডাব চুরি করলি। চোর, আজকে তোকে কঠোর শাস্তি দিব আমি। কি বলছো কি দিদি এসব? আমি কেন তোমার ডাব চুরি করতে যাব? ডাব যখন চুরি করিসনি তাহলে এই ডাবটা তোর ঘরে এলো কি করে বল? আমি তো তোর কাছে ডাব বিক্রি করিনি, তাহলে কোথা থেকে এলো? দিদি বিশ্বাস করো, আমিও সকালে এই ডাবটা আমার ঘরে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। আমি সত্যি বলছি দিদি, আমি চুরি করিনি। ইগলি দিদি, একে বিশ্বাস করো না, এই টুনি অভিনয় করছে। আমি যে চুরি করেছি তার কি প্রমাণ আছে? অনুমানের উপর চোর বলছো আমাকে? তুমিও তো চোরের আয়ত্তে পড়ো। তুমি চুরি করেছো ডাব। কাল রাতে আমি তোমাকে ইগলি দিদির বাড়ির সামনে দেখেছি। তোমার পিঠে অনেক বড় একটা বস্তাও ছিল। এবার বলো ওই বস্তায় কি ছিল? মুখ সামলে কথা বলবি। ওই বস্তায় সবজি ছিল। আর চোর তুই। না, তুমি চোর। ইগলি দিদি, এই যোগ্যই চোর। বিশ্বাস করো, আমি চুরি করিনি। না না দিদি, আমি চোর নই, এই টুনি চোর। এর ঘরে প্রমাণস্বরূপ ডাবটা আছে। তুমি চুরি করে এই একটা ডাব আমার ঘরে রেখে গিয়েছো যাতে দোষটা আমার ঘাড়ে আসে, তাই তো? আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। আমার দ্বারা এত খারাপ কাজ কখনোই সম্ভব নয়। ওরা তর্ক করতে করতে এক পর্যায়ে উঠানে চলে আসে। ঠিক তখনই ওখানে একটা সাধু বাবা আসে। সাধু বাবা ওদের তর্ক দেখে বলে, কি হয়েছে বর্ষরা এখানে? এভাবে তোরা তর্ক করছিস কেন? বল আমাকে, আমি চেষ্টা করব তোদের সমস্যার সমাধান করতে। ইগলি সাধুর কথা শুনে সাধুকে সব ঘটনা খুলে বলে। এই দুজনের মধ্যে কে আসল চোর তুই বুঝতে পারছিস না, তাই তো? হ্যাঁ সাধু বাবা। চিন্তা করিস না, আমি আসল চোর খুঁজে দিব। এই, তোরা সত্যি করে বল, কে চুরি করেছিস? সাধু বাবা, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। আমিও চুরি করিনি বাবা, সত্যি বলছি, এই আপনার দিব্যি। বেশ, আমি তোদের দুজনকে একটা পরীক্ষা দিব। যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই হলো সৎ, আর যে উত্তীর্ণ হতে পারবে না সেই হলো চোর। আর তোরা দুজনে যদি উত্তীর্ণ হোস তাহলে বুঝবো তোদের মাঝে কেউ চোর নয়, চোর অন্য কেউ। বল, তোরা কি আমার পরীক্ষা দিতে রাজি? হ্যাঁ সাধু বাবা, রাজি। সাধু বাবা দুজনের সম্মতি পেয়ে তার ব্যাগ থেকে দুটো পাখির মূর্তি বের করে আর দুজনের হাতে দেয়।
এই পাখির মূর্তি দুটোর মাথা তোদের দুজনকে ভাঙতে হবে, তাও আবার সকলের চোখের আড়ালে। এই পাখির মূর্তির মাথা ভাঙতে যেন কোনো কীটপতঙ্গ না দেখে। যে পাখির মাথা ভেঙে আমার কাছে নিয়ে আসতে পারবে সেই সৎ পাখি, আর যে পারবে না সে আসল চোর বলে গণ্য হবে। এ তো বেশ সহজ কাজ। আপনি এখানে অপেক্ষা করুন, আমি একটা নির্জন জায়গা থেকে এই মূর্তির মাথাটা ভেঙে নিয়ে আসছি। হ্যাঁ সাধু বাবা, আমি নির্জন জায়গায় যাচ্ছি। এই বলে যজ্ঞ আর টুনি পাখির মূর্তি হাতে নিয়ে দুজন দুদিকে চলে যায়। একদিকে টুনি একটা নির্জন জায়গায় এসে বলতে থাকে, এখানে তো কেউ নেই, এই সুযোগে মূর্তির মাথাটা ভেঙে ফেলি। টুনি যে পাখির মূর্তির মাথাটা ভাঙতে ধরে তখনই ওর চোখ যায় ফুলে বসে থাকা একটা প্রজাপতির দিকে। না না, এখানে ভাঙা যাবে না, ওই প্রজাপতিটা আমাকে দেখছে। যাই, অন্য কোনো নির্জন জায়গায় যাই। এরপর টুনি আরেকটা নির্জন জায়গায় আসে আর সেই পাখির মাথাটা ভাঙতে ধরে। ঠিক তখনই টুনির চোখ যায় মাটিতে থাকা কিছু পিঁপড়ার দিকে। না না, এখানেও ভাঙা যাবে না, এই পিঁপড়াগুলো মনে হয় আমাকে দেখছে। যাই, অন্য জায়গায় যাই। টুনি এদিক ওদিক তাকিয়ে একটা গুহার ভিতরে প্রবেশ করে। টুনি আবারও সেই পাখির মূর্তির মাথাটা ভাঙতে ধরে। ঠিক তখনই টুনির হাতটা থেমে যায় আর বলতে থাকে, আরে, আমার চোখ দুটোই তো সবকিছু দেখছে। সাধু বাবার কথা মতো তো কেউ কিছুই দেখতে পারবে না, তাহলে বরং চোখ দুটো বন্ধ করে নেই। টুনি এবার নিজের চোখ বন্ধ করে পাখির মূর্তির মাথায় হাত দেয় আর থেমে যায়। আরে, এ আমি কি করছি? সৃষ্টিকর্তা তো উপর থেকে সবকিছুই দেখছে, এখন কি করে আমি সৃষ্টিকর্তার চোখ বাঁধবো? না না, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। যাই, আমি সাধু বাবার কাছে ফিরে যাই। টুনি গুহা থেকে বেরিয়ে সাধুর দিকে উঠতে থাকে। অন্যদিকে যজ্ঞ একটা জায়গায় দাঁড়িয়ে বলতে থাকে, না না, নিজেকে চোর প্রমাণ করা যাবে না, এক্ষুনি মাথাটা ভেঙে সাধুর কাছে নিয়ে যেতে হবে। কে দেখলো আর কে দেখলো না সাধু বাবা তা বুঝতেই পারবে না। এই বলেই যজ্ঞ পাখির মূর্তির মাথাটা ভেঙে সাধুর কাছে আসে। সাধু বাবা, পেয়েছি, আমি মূর্তির মাথাটা ভাঙতে পেরেছি, এই দেখুন। সাধু বাবা, আমি পারিনি এই মূর্তির মাথা ভাঙতে। আমি ব্যর্থ হয়েছি আপনার পরীক্ষায়, কিন্তু আমি চোর নই, বিশ্বাস করুন। শান্ত হ, যজ্ঞ তো পেরেছে, তাহলে তুই পারিসনি কেন? সাধু বাবা, আপনার কথা মতো আমি নির্জনে গিয়েছিলাম মূর্তির মাথাটা ভাঙতে। এক পর্যায়ে নিজের চোখটাও বন্ধ করেছিলাম, কিন্তু পারিনি, কারণ আমার মনে হয়েছে সৃষ্টিকর্তা আমাকে দেখছে। সৃষ্টিকর্তার চোখ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করুন, আমি চোর নই। শান্ত হ, তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, তুই একমাত্র সৎ পাখি, আর যজ্ঞ হলো চোর। কি বলছেন কি সাধু বাবা এসব? আপনার কথা মতো আমি মূর্তির মাথা ভেঙে নিয়ে এসেছি, তার মানে আমি চোর নই? যজ্ঞ, আমাদের করা কাজের হিসাব আমরা কেউ না করলেও সৃষ্টিকর্তা ঠিকই রাখে। টুনির মন মানসিকতা অনেক ভালো, সৃষ্টিকর্তা সব দেখছে ভেবে ও একটা মূর্তির মাথা ভাঙতে পারেনি, তাহলে কি করে চুরি করবে তুই বল আমাকে? ইগলি, আসল চোর এই যজ্ঞ। সাধু বাবার কথায় যজ্ঞ বেশ ভয় পেয়ে যায়। ইগলি দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন করব না। ইগলি রেগে গিয়ে কিছু না বলেই যজ্ঞর উপর আক্রমণ করে। এদিকে টুনি সাধু বাবাকে বলে, সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।